আজ আমরা শুধু ভোটের সংখ্যা নিয়ে কথা বলবো না, আমরা যুবরাজনগরের গভীরে ডুব দেব। দেখব কিভাবে এখানকার মানুষের দৈনন্দিন জীবন, তাদের সমস্যা, তাদের আশা আকাঙ্ক্ষা রাজনীতির সাথে জড়িয়ে আছে। চলুন এই জটিল সম্পর্কের আসল ছবিটা বোঝার চেষ্টা করি। মাত্র ২৯৬। হ্যাঁ, ঠিকই শুনছেন। ২০২৩-এর যুবরাজনগর নির্বাচনে এই ছোট্ট সংখ্যাটাই পুরো এলাকার ভবিষ্যৎ ঠিক করে দিয়েছে। ভাবুন একবার, হাজার হাজার ভোটের মধ্যে মাত্র কয়েকশো ভোটের ফারাক। এটা আমাদের কি বলে? বলে সমাজটা কতটা গভীরভাবে বিভক্ত। আর প্রত্যেকটা ভোট, হ্যাঁ প্রত্যেকটা ভোট কতটা জরুরি। এই ২৯৬ সংখ্যাটাকে কেন্দ্র করে আমরা আজকের পুরো বিশ্লেষণটা সাজিয়েছি। এই যে ছবিটা দেখছেন, এটাই আমাদের গল্পের কেন্দ্রবিন্দু, ত্রিপুরার যুবরাজনগর। এটা শুধু একটা ম্যাপের ওপর দাগানো নির্বাচনী এলাকা নয়, এটা একটা জীবন্ত, উত্তপ্ত রাজনৈতিক ময়দান। এখানকার প্রত্যেকটা রাজনৈতিক সিদ্ধান্ত, প্রত্যেকটা ওঠাপড়া মানুষের জীবনকে সরাসরি ছুঁয়ে যায়। তাহলে আজ আমরা কিভাবে এগোব? প্রথমে আমরা দেখব সেই ২৯৬ ভোটের ব্যবধানের গল্পটা। তারপর যুবরাজনগরের মানুষের আসল সমস্যাগুলো কি তা বোঝার চেষ্টা করব। আমরা একটু পেছনে ফিরে দেখব গত ৩০ বছরে এখানকার রাজনীতি কিভাবে বদলেছে, আর এই সব কিছু বিশ্লেষণ করে আমরা একটা বিভক্ত জনাদেশ বা গণরায়কে ব্যবচ্ছেদ করব। দেখব কৌশলের নানা দিক, আর সবশেষে এই সব তথ্যের ভিত্তিতে একটা ভালো শাসনের রূপরেখা কেমন হতে পারে তা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের বিশ্লেষণের একেবারে কেন্দ্রে রয়েছে ২০২৩ সালের নির্বাচনের ফলাফলটা। ব্যবধান কত ছিল? মাত্র ০.৭৫%। ভাবা যায়? এই সামান্য ব্যবধানের আড়ালেই কিন্তু লুকিয়ে আছে এই অঞ্চলের গত ৩০ বছরের রাজনৈতিক উত্থান পতনের এক বিরাট গল্প। চলুন সেই গল্পটাই এবার খুঁড়ে বের করি। ফলাফলের টেবিলটা দেখুন। সিপিআইএম আর বিজেপি এর ভোটের পার্থক্যটা একেবারে গায়ে গায়ে। কিন্তু আমার চোখ আটকে যাচ্ছে অন্য একটা সংখ্যায়, ৮৫৩। এটা হলো নোটা ভোট। মানে ৮৫৩ জন ভোটার দুটো প্রধান দলের কাউকেই পছন্দ করেননি। এটা কিন্তু একটা নীরব অথচ খুব জোরালো বার্তা, তাই না? প্রশ্নটা হলো, এই মানুষগুলোর যে হতাশা সেটা কি নির্বাচনের ফলাফলে কোনোভাবে প্রভাব ফেলেছিল? আচ্ছা, সংখ্যা তো অনেক হলো। এবার চলুন সংখ্যার জগৎ থেকে বেরিয়ে যুবরাজনগরের মাটির কাছাকাছি যাই। এখানকার মানুষের জীবনটা ঠিক কেমন, তাদের রোজকার লড়াইটা কি নিয়ে, কোন সমস্যাগুলো তাদের ভোটের সিদ্ধান্তকে প্রভাবিত করে। কারণ দিনের শেষে রাজনীতি তো এই মানুষগুলোকে নিয়ে, তাই না? তো কারা থাকেন এই যুবরাজনগরে? এখানকার ভোটারদের সংখ্যা প্রায় ৪৪,০০০। বেশিরভাগই বাংলাভাষী বাঙালি হিন্দু সম্প্রদায়, আর তার মধ্যে একটা বড় অংশ তফসিলি জাতির। জীবিকার দিক থেকে দেখলে এরা মূলত শহরের শ্রমজীবী, দিনমজুর, ছোটখাটো ব্যবসায়ী আর গ্রামের কৃষক। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল এখানকার ভোটদানের হার। দেখুন, ৮৮ থেকে ৯৪%। এর মানে হল এখানকার মানুষ তাদের অধিকার নিয়ে ভীষণভাবে সচেতন। মানুষের অভিযোগের তালিকায় একদম ওপরে কি আছে জানেন? বিদ্যুৎ। রাতের পর রাত কারেন্ট নেই। এটা শুধু গরমে কষ্ট পাওয়া নয়, ভাবুন বাচ্চাদের পড়াশোনার কথা, এলাকার নিরাপত্তার কথা। এটা তাদের রোজকার জীবনের একটা বিরাট ভোগান্তি। এরপরেই আসে আরেকটা বড় সমস্যা, চাকরির অভাব। বেকারত্ব যেন আকাশ ছুঁয়েছে। বিশেষ করে যারা দিন আনে দিন খায় আর নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, তাদের জন্য কাজ পাওয়াটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যখন রোজগারের কোনো ঠিক ঠিকানা থাকে না, তখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা তো হবেই। আর ৩ নম্বর সমস্যাটা আমাদের সবারই চেনা, জিনিসপত্রের দাম। চাল, ডাল, তেল সবকিছুর দাম বাড়ছে। এতে সাধারণ পরিবারের বাজেট পুরো ঘেটে যাচ্ছে। এই যে রোজকার আর্থিক চাপ, এটা মানুষের মনে একটা ক্ষোভ তৈরি করে। আর সেই ক্ষোভের প্রতিফলন ভোটের বাক্সে পড়বে, এটাই তো স্বাভাবিক। দেখুন, যে কোনো গণতন্ত্রের মূল ভিত্তি হল নাগরিকের মর্যাদা। এর মানে শুধু ভোট দেয়া নয়, এর মানে হল হইচই বা শোরগোলের বদলে মানুষের আসল সমস্যাগুলো নিয়ে দায়িত্বের সাথে কথা বলার একটা পরিসর থাকা। যখন বিদ্যুৎ, চাকরি বা জিনিসপত্রের দামের মতো বিষয়গুলো আলোচনার কেন্দ্রে আসে, তখনই কিন্তু গণতন্ত্র সত্যি সত্যি শক্তিশালী হয়ে ওঠে। তো আমরা দেখলাম বর্তমানের সমস্যাগুলো, কিন্তু যুবরাজনগর কি সবসময় এমনই ছিল? না, একটা সময় ছিল যখন এই এলাকাটা একটা নির্দিষ্ট দলের শক্ত ঘাঁটি ছিল। তাহলে কিভাবে সেই দুর্গ ভেঙে গেল? কিভাবে এটা একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দান হয়ে উঠল? উত্তরটা লুকিয়ে আছে গত ৩০ বছরের ইতিহাসে। চলুন একটু পেছনে ফেরা যাক। এই টাইমলাইনটা একবার দেখুন। ১৯৯৩ সাল, সিপিআইএম প্রায় ৫১% ভোট পেয়ে জিতেছে, আর বিজেপি মাত্র ৭% মতো। এবার সোজা চলে আসুন ২০১৩-তে। সিপিআইএম তাদের শিখরে, প্রায় ৫৩% ভোট, আর বিজেপি ২%-এরও কম। কিন্তু আসল নাটকটা শুরু হয় এরপর। ২০১৮-তে দেখুন, বিজেপির ভোট শেয়ার এক লাফে বেড়ে ৪৬%।
আর 2023-এ এসে লড়াইটা প্রায় সমান সমান। এই যে বদলটা, এটা কিন্তু একদিনে হয়নি, এটা একটা লম্বা রাজনৈতিক যাত্রার ফল। এই বারচারটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। 2013 আর 2023-এর তুলনাটা দেখুন। একদিকে সিপিআইএমের ভোট শেয়ার 53% থেকে কমে 49% নেমেছে। অন্যদিকে বিজেপির গ্রাফটা দেখুন, মাত্র 1.85% থেকে এক লাফে 48.54%। ভাবুন একবার, মাত্র 10 বছরে এই অবিশ্বাস্য পরিবর্তন। এটা একটা অসাধারণ রাজনৈতিক পালাবদল। তাহলে আমরা ইতিহাস দেখলাম, বর্তমানের সমস্যাও বুঝলাম। এখন প্রশ্ন হল, এই দুটোকে একসাথে মেলালে কি দাঁড়ায়? কেন নির্বাচনের ফলাফলটা এমন 50-50 হল? এই যে একটা বিভক্ত গণরায়, এর পেছনের আসল কারণগুলো কি কি? এটা বোঝাটা খুব জরুরি। আসলে দুটো দলেরই নিজস্ব কিছু শক্তি আছে। একদিকে দেখুন, সিপিআইএমের স্থানীয় সংগঠন খুব মজবুত, ক্যাডার ভিত্তিক, তপশিলি জাতি আর শ্রমজীবী মানুষের সাথে তাদের একটা ঐতিহাসিক যোগাযোগ আছে। আবার অন্যদিকে বিজেপির প্রচার ব্যবস্থা প্রচণ্ড শক্তিশালী, তাদের পেছনে কেন্দ্রীয় সরকারের সমর্থনও রয়েছে। এই দুই শক্তির টক্করেই লড়াইটা এত হাড্ডাহাড্ডি হয়েছে। এই বিভাজনটাকে আমরা একটা কনসেপ্ট দিয়ে বুঝতে পারি, যাকে বলে ডেমোগ্রাফিক অ্যাঙ্কার। মানে কি? মানে হল সমাজের কিছু নির্দিষ্ট গোষ্ঠী তাদের ইতিহাস বা পরিচিতির কারণে একটা নির্দিষ্ট দলের প্রতি অনুগত থাকে। যেমন ধরুন, যুবরাজনগরে সিপিআইএমের সমর্থনের একটা বড় অংশ আসে বাঙালি তপশিলি জাতি আর শ্রমিক শ্রেণীর থেকে। আবার বিজেপিকে সমর্থন করে মূলত জাতীয়তাবাদী ভাবধারার মানুষ এবং উপজাতি প্রভাবিত ভোটাররা। এই যে দুটো আলাদা আলাদা অ্যাঙ্কার বা নোঙর, এটাই ভোটের মাঠে একটা প্রায় স্থায়ী বিভাজন তৈরি করে দিয়েছে। তবে এই লড়াইটা শুধু ভোটের শতাংশ বা ডেমোগ্রাফির অঙ্ক নয়, এর ভেতরে আরও অনেক স্তর আছে। এই জটিলতাকে বোঝার জন্য আমরা একটা কৌশলগত ফ্রেমওয়ার্ক বা কাঠামো ব্যবহার করব। আমরা একে বলছি চতুর্মুখ মতবাদ। চলুন দেখি এই লড়াইয়ের 4টে প্রধান দিক কি কি। দেখুন, জেতার জন্য একটা পার্টিকে 4টে আলাদা ময়দানে লড়তে হয়। প্রথমটা হল প্রার্থী বনাম প্রতিপক্ষ, অর্থাৎ স্থানীয় নেতার ব্যক্তিগত ইমেজ বনাম জাতীয় দলের ছবি। দ্বিতীয়টা হল দল বনাম দলের বয়ান, মানে সামাজিক ন্যায় বিচারের কথা বনাম উন্নয়ন আর জাতীয়তাবাদের কথা। তৃতীয় ময়দানটা হল স্থানীয় সমস্যা বনাম জাতীয় ইস্যু, মানে এলাকার ভাঙা রাস্তা বনাম দেশের মুদ্রাস্ফীতি। আর চতুর্থটা হল দলের ভেতরের শক্তি বনাম বাইরের শক্তি, অর্থাৎ নিজেদের ক্যাডার বনাম প্রতিপক্ষের মিডিয়া ক্যাম্পেন। এই 4টে লড়াইয়ে জিততে না পারলে আসল নির্বাচনে জেতা মুশকিল। বেশ, এতক্ষণ তো আমরা সমস্যাটা ব্যবচ্ছেদ করলাম, কোথায় কি সমস্যা, কেন এই বিভাজন, সবই দেখলাম। কিন্তু শুধু সমস্যা খুঁজে বের করলে তো হবে না, সমাধানের পথটাও তো খুঁজতে হবে, তাই না? চলুন এবার এই বিশ্লেষণ থেকে একটা কর্মপরিকল্পনার দিকে এগোনো যাক। এমন একটা শাসন ব্যবস্থা যা মানুষের অভিযোগগুলোর সরাসরি সমাধান করতে পারে। আর যখন আমরা সমাধানের কথা বলছি, তখন ডেটার ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। কিন্তু মনে রাখতে হবে, মানুষের প্রয়োজন বোঝার জন্য ডেটা ব্যবহার করাটা একটা বিরাট বড় দায়িত্ব। এটা সবসময় মানুষের অনুমতি নিয়ে এবং শুধুমাত্র তাদের সেবা করার উদ্দেশ্যেই করা উচিত। প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা একটা মৌলিক অধিকার, আর সেটাকে সম্মান করতেই হবে। ডেটা যেন সেবার মাধ্যম হয়, নজরদারির নয়। তাহলে আমাদের বিশ্লেষণ অনুযায়ী একটা 3 দফা কর্মপরিকল্পনা দরকার। 1 নম্বর, বিদ্যুতের সমস্যা মেটানো। নতুন সাবস্টেশন বসিয়ে হোক বা অন্য কোনোভাবে নির্ভরযোগ্য বিদ্যুৎ নিশ্চিত করতেই হবে। 2 নম্বর, স্থানীয় স্তরে চাকরির সুযোগ তৈরি করা, ছোট শিল্পকে সাহায্য করা বা স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থা করা। আর 3 নম্বর, মানুষের অভিযোগ জানানোর জন্য একটা সহজ এবং দ্রুত ব্যবস্থা তৈরি করা। এই 3টে কাজ করতে পারলেই মানুষের বিশ্বাস আবার ফিরে আসতে পারে। তবে শুধু কাজ করলেই হবে না, সেই কাজের কথা মানুষের কাছে ঠিকভাবে পৌঁছেও দিতে হবে। এর জন্য একটা সহজ কিন্তু শক্তিশালী বার্তা দরকার। যেমন ধরুন, আলো, চাকরি, ন্যায় বিচার। মানুষের সাথে তাদের নিজেদের ভাষায় কথা বলতে হবে। হোয়াটসঅ্যাপের মতো আধুনিক টুল ব্যবহার করে দেখাতে হবে যে নেতারা সত্যি সমস্যা সমাধানের চেষ্টা করছেন, আর ভুয়ো খবরের যুগে সঠিক তথ্য দিয়ে দ্রুত তার মোকাবিলা করতে হবে। আসলে প্রত্যেকটা কাজের একটাই লক্ষ্য হওয়া উচিত, মানুষের আস্থা অর্জন করা। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, যেখানে একটা নির্বাচনী এলাকা এমনভাবে কাটায় কাটায় বিভক্ত, সেখানে জেতার আসল রাস্তা কোনটা? নিছক রাজনৈতিক কৌশল নাকি মানুষের জন্য সত্যিকারের কাজ করা? আমাদের এই বিশ্লেষণ বলছে, যখন ফারাকটা মাত্র 296টা ভোটের, তখন হয়তো ভালো শাসনই সবচেয়ে বড় রাজনৈতিক কৌশল হয়ে ওঠে। আর এটাই হয়তো যুবরাজনগরের কাছ থেকে আমাদের সবার জন্য একটা বড় শিক্ষা।